টিভির পডকাস্ট জুম বক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সারা ফায়রুজাইমা। আর কখনোই আমি গেস্টের পরিচয় খুব বেশি লম্বা করি না, তবে আজকে যিনি এসেছেন তাকে নিয়ে একটা কমপ্লেইন আছে। অভিযোগ হচ্ছে তিনি নাকি ঢাকার রাস্তাতে জ্যাম সৃষ্টি করেছেন। তার নাম কর্নিয়া। হ্যালো। জ্যামে পড়ে আসলাম তোমার প্রোগ্রামে আজকে। এটা কি সত্যি নাকি যে তুমি ঢাকার রাস্তায় জ্যাম তৈরি করে ফেললে? শোনো, এতদিন তো মানে কোনো একটা কারণ তো থাকতে হবে, কি কারণে জ্যামটা লাগে। তো আমি চিন্তা করলাম যে নিজেই মাথা পেতে নেই, একটা কারণ দিলাম। হ্যাঁ, এখন সবাই আমাকে ব্লেম করে, ভীষণ ভালো লাগে এখন। যা রাস্তায় বেরোলে কিন্তু এরপর ডেঞ্জারাস অবস্থা। হ্যাঁ, জ্যামের ব্লেম নিজের মাথায় নিও না। এবং এবং এটা সত্যি কথা, আমাকে যেই ফোন দেখ না কেন সবাই বলবে যে আপনার জন্যই জ্যাম লাগে। নিজে জ্যাম সৃষ্টি করে কতক্ষণ লাগলো আসতে এখানে? জ্যামে তো বাসায় যখন গেছে গাড়ি প্রায় 2 ঘন্টা পর গেছে, আর আমার আসতে প্রায় 1 ঘন্টা লেগেছে। খুব বেশি দূর না তো, মানে 15 মিনিটের রাস্তায় 1 ঘন্টা এসেছো, নিজে জ্যাম সৃষ্টি করেছো। কিভাবে করেছো শুরুটা একটু গানে গানে করি, তারপরে আমরা গল্পে যাচ্ছি। আচ্ছা, ঢাকার জ্যামটা আসলে অনেক দিন ধরে জ্যামে আটকে ছিল। অনেক দিন মানে অনেক বছর ধরে জ্যামে আটকে ছিল। তো এই গানটা লিরিক হচ্ছে সুদীপ কুমার দীপ, আর টিউন অ্যান্ড মিউজিক করেছে অম্লান চক্রবর্তী, কলকাতার। উনি কলকাতাতে ছিলেন, এখন মুম্বাইতে শিফট করেছে। সো দাদা বেসিক্যালি ঢাকাতে জ্যাম ওয়ার্ডটা আসলে তার মাথায় আসে, কারণ সে যখন বাংলাদেশে কোনো না কোনো থ্রুতে আসতো গান রিলেটেড, তখন যাওয়ার পথে এয়ারপোর্টে তার একটা বিরাট একটা জ্যামে পড়তে হয়েছে। এবং পড়ার কারণে সে হঠাৎ করে মাথার মধ্যেই তার আসে যে ঢাকাতে জ্যাম নিয়ে একটা গান হলে কেমন হয়। এরপরে আমার একটা ফ্রেন্ড জুয়েল মোর্শেদ, আমরা তাকে সবাই চিনি, তার সাথে যখন কমিউনিকেট করলো যে আমাকে একজন বলো যে বাংলাদেশের লিরিক কে ভালো লিখে, তখন দীপের কথা বললো, দীপ ভাইয়ের কথা। পরে দুজনের একদম কম্বিনেশন একটা সুন্দর একটা লিরিক দাঁড় করালো, টিউন করলো। এরপরে জু চিন্তা করলো যে এই গানটা কাকে দিয়ে গাওয়ানো যায়। কি মনে করেছি আমার গানটা পড়েছে আমি জানি না, কি ভালোই হয়েছে, মানে খারাপ তো কোনো দেখছি না, একদমই খারাপ না। আমার জন্য একটা গানটা শোনার পরপরই আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, স্টেজে গাওয়ার মতো একটা গান। ঠিক আছে, পিক করি। আচ্ছা, গানটা নিলাম, গাইলাম, ভালো হলো। এখানে কিছু অংশ জুয়েলেরও পার্ট আছে। তো এরপরে আমরা এই বেসিক্যালি গানটা ছিল একটা কোম্পানির, হ্যাঁ, যারা গানটা বের করবে ভিডিও আকার সুন্দর করে ব্রড করে। তো বিভিন্ন অনেক বড় বড়, এখন নাম যদি না বলি, মানে ইনফ্যাক্ট এখন আমরা যার ফিল্মও দেখছি, যার ফিল্ম এখন চলছে রানিং, ঠিক আছে, তাকেও এই গানটা শোনানো হয়েছিল এবং ভিডিও করতে বলা হয়েছিল। বাট আনফর্চুনেটলি গানটা শোনার পরে এত বড় একটা বাজেট আসলে এই গানটা ডিমান্ড করছিল, তো সবাই মিলে আসলে ওভাবে পারছিল না। তো অনেক বছর যাওয়ার পর আমি বারবার বলছি প্লিজ গানটা বের কর। তো এর মাঝখানে 2020-তে আমি তো আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া ওপেন করি। ওপেন করার পর আমি তো টুকটুক করে গানটা বের করছি, কিন্তু এই গানটা আর বের হচ্ছে না কোনোভাবেই, অন্য যার কাছে ছিল। তো আমি পরে চিন্তা করলাম যে জুকে বললাম যে দেখো, গানটা যদি আসলে কেউ না করতে চায় তাহলে আমাকে গানটা দাও, আমি একটা কাজ করি, আমি আমার মতো করে, আমার যেহেতু চ্যানেল আমি বের করছি, আমি আমার কিছু একটা করে আমি ভিডিওটা সুন্দর করে আমি আপলোড করে ফেলি। তো পরে সেটা আমি আমার আন্ডার নিলাম। তো এরপর আর কি আমাদের প্ল্যান হলো যে ঠিক আছে, কাকে দিয়ে করানো যায়। ঘুরে ফিরে লাস্টে রাজশঙ্কর বিশ্বাস, যে আমার ভিডিও ডিরেক্টর, ওর সাথে কথা বলে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছে, তারপরে ফাইনালি ওকে কনফার্ম করলাম এবং আমরা মোটামুটি একটু প্ল্যান করে আর কি ভিডিওটা করেছি। তুমি গানটা দেখেছো কিনা জানি না, ভিডিওটা দেখা হয়নি, শোনা হয়েছে। এবং তুমি অনেক জ্যাম পার করছো, কিন্তু আমি তোমার কাছে 2 লাইন শুনতে চেয়েছি, শুনে আমি বাকি কথায় যাব। ও, গানটা এখনই? হ্যাঁ, ওকে ফাইন। হাঁটি নাটি ভিড়ে দেখে মাথায় নেই কারো ঠিক, গেটআপ সেটআপ দেখে সিগন্যাল ভুল করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি, আছি আগুন লাগার ভয়, পার্লামেন্টও বড্ড গরম, সব দোষ দিয়ে তারা কয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়।
দোষটা শেষতে আমার থেকেও দিয়ে দিলে, বাট আসলে আমাদের কারণেই জ্যামটা হয়, Basically তাই। আমরা বেরোই জন্য। মানে এবার একটু সিরিয়াস কথায় আসি, গায়িকা কর্নিয়া নায়িকা কর্নিয়া শুনতে কেমন লাগে? সাউন্ডস গুড। পর্দায় দেখা যাবে নাকি? হ্যাঁ, দেখা তো যাচ্ছি। কিন্তু না না, সেটা তো এই পর্দায় না, মিউজিক ভিডিও তো মিউজিক ভিডিও। হ্যাঁ। কখনো এই যে মিউজিক ভিডিওতে এত পারফরমেন্স, এত প্রশংসা শুনে মনে হয়নি যে একটু নায়িকা হলে কেমন হয়? বা অফার নিশ্চয়ই এসছে। হ্যাঁ, অফার তো মাশাআল্লাহ অনেক এসছে, বাট আমার খুব ইচ্ছা ছিল যে হ্যাঁ টুকটাক মানে একটু নাটক করব। ফিল্ম কখনো এত বড় সাহস আমার হয়নি, বাট নাটকের ইচ্ছে ছিল, বাট কখনো আমার বাসা থেকে অ্যালাউ করতো না। বলতে যে তুমি যেই, আমার মা বলে যে তুমি একটা যে জিনিসটা জানো, তুমি একটা নৌকায় পা দাও, তুমি দুটো নৌকায় পা দিতে যেও না, তাহলে পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আর কি আমি দুই এখনো কি নৌকা নৌকায় আছো? হ্যাঁ, এখন আমি এক নৌকাতে আছি। গানের নৌকা? একদমই তাই। আচ্ছা, কিন্তু বলছিলে যে অফার আসছে, এরকম একটা অফারের গল্প একটু শুনতে চাই, যে এত অফার আসলো, কাদের কাছ থেকে অফার আসলো? মানে আমারকে মানে সঙ্গীত শিল্পী হিসাবে ওরকম একটা কাহিনী করেও একটা নাটক করবে এরকম আমার অফার এসেছিল যে তুমি ওখানে সঙ্গীত শিল্পী হবে। ইনফ্যাক্ট একটা ফিল্মের গানের জন্য আমি একবার গিয়েছিলাম একটা মিটিংয়ে। তো ওখানে গিয়ে আমাকে বলেছিল যে এই আইটেম সংটা তুমি করবে এবং পারফর্মও তুমি করবে। এটা একটা ফিল্মের গান ছিল এবং সেটা হচ্ছে শাকিব খানেরই ফিল্ম। ওয়াও! আমি এটা শোনার পরে আমি খুবই আগ্রহ ছিলাম যে আমি করব, বাট আমি ওখানে তখন ওই মুহূর্তে আমি কিছু বলিনি। বাট বাসায় আসার পরে আম্মু বলে যে তুমি তো একজন আর্টিস্ট, তুমি সিঙ্গার, তুমি কেন তুমি ওখানে পারফর্ম করবা? ঠিক আছে তুমি গান গাচ্ছ, তোমার ভয়েস থাকতে পারে, কিন্তু তুমি ওটা দরকার নেই, আপাতত দরকার নেই, এরকম আর কি আমার আম্মু। পরে ওটা তো মানা করলো, পরে ওই গানটাও আলটিমেটলি গাওয়া হয় নাই। So my bad, like- আলটিমেটলি কেন গাওয়া হয় নাই? মানে এমন একজনের নাম বললে যার সিনেমায় গান গাওয়া নিয়ে তর্ক বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস তোলপাড় লেগে ওই যায়, যে তো বলছিলাম গানটা কি যে- শুধু তুমি ক্যান্সেল করলে জন্যই, নাকি গানের রাজনীতিও ছিল একটু? না না, ওই মুহূর্তে আই ডোন্ট থিঙ্ক ওরকম রাজনীতি ছিল। এখন যেটা চলছে ওই মুহূর্তে ওরকম ছিল কিনা আমি বলতে পারবো না, বাট আমার কাছে যখন এসেছে তো ওই মুহূর্তে ওরকম ছিল না। বাট আমার যেটা বলা হয়েছিল যে তুমি গান করবে এবং তুমি পারফর্ম করবা, যে একটা মনে করো যে কোন একটা কনসার্ট টাইপের মতো এরকম করে আর কি ভিজুয়ালি আমাকে বলা হয়েছিল। ওখানে তুমি পারফর্ম করছো, এরকম একটা কোনো একটা ঘটনার মাঝখানে শাকিব খান আসবে, এরকম কিছু একটা হয়তো এরকম ছিল প্ল্যানিং। বাট আমি পরে বলেছিলাম যে আসলে আমি আমার ভয়েস গানটা গেয়ে দিতে পারি, কিন্তু আমি আসলে থাকতে চাই না, আমি আসলে কমফোর্ট ফিল করবো না, এভাবে করে বলেছিলাম। পরে তো আসলে আফসোস হয়েছে শাকিব খানের সাথে সিনেমায় পার্ট নেওয়া, অংশগ্রহণ করা হলো হ্যাঁ, না। এখন তো মনে হয় যে যদি গানটা করতাম হয়তো ভালো ছিল, কারণ এখন তো আর্টিস্টরাও পারফর্ম করছে। Exactly. আফসোস এটা লেগেছে, বাট হ্যাঁ একদিক থেকে আমি হয়তো ভালোও করে ফেলেছি। না করে হয়তো ওটা আমার জন্য ছিল না। তা তো হলে সেটা হয়ে যেত, কিন্তু এই যে বলছিলে যে এখন যে পলিটিক্সটা চলছে এটা তখন ছিল না, এখন যে পলিটিক্সটা চলছে এটার আসলে কি অবস্থা, এটা তুমি কতটুকু শিকার হচ্ছ? এখন খুবই ন্যাস্টি অবস্থা, মানে খুবই জঘন্য, এত ওপেন হয়ে গেছে। আসলে ফেসবুকটা একদিক থেকে আমাদের জন্য অনেক হেল্পফুল, আরেক দিক থেকে নষ্ট করার ওস্তাদ হয়ে গেছে। এবং এখনকার আর্টিস্ট যারা আমাদের শিল্পী বলো, তুমি যার কথাই বলো না কেন, প্রত্যেকটাই মানে মন যা চায় মানে আমরা ওপেনলি বলে দিচ্ছি ফেসবুকে। কারণ এক একটা আর্টিস্টকে কিন্তু সাধারণ মানুষ, আমি যখন একজন আর্টিস্ট ছিলাম না, সাধারণ মানুষ ছিলাম, তখন কিন্তু আমি আরেকটা সিঙ্গার, আমি যেহেতু গান করি, আমি আরেকটা সিঙ্গারকে দেখে কিন্তু ফলো করতাম, তাকে ভালোবাসতাম। তো সেক্ষেত্রে যদি নেগেটিভ কোনো কিছু এভাবে আসে, আমার মনে হয় না তারা আইডল হতে পারে আর্টিস্টরা। তো আমি মনে করি কিছু জিনিস আসলে ভেতরেই থাকা উচিত আমাদের, মানে যার সাথেই যার থাকুক না কেন, কম্পিটিশান থাকুক না কেন, কেউ তো আসলে পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমাদের, কিন্তু দেখা যায় যে কম্পিটিশান মার্কেটে এসে এই সব রাজনীতিমূলক কাহিনী হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে খুব মানে পার্সোনাল অ্যাটাকিং এর দিকে চলে যাচ্ছে, এবং সেটা ডিরেক্ট। আমি মনে করি যে এইসব ডিরেক্ট বলাটা আসলে কোনো শিল্পী
শোভা পায় না, কিন্তু একদমই না। শিল্পী কিন্তু এরকম হয় না, আমি আমি এটা ফিল করি। হ্যাঁ, হতে পারে ইনডিরেক্ট ভাবে বলতে পারে সে, কিন্তু ডিরেক্ট ভাবে একজনকে বোঝাই দেয়। এবং কাদা সাধারণ ছোড়াছুড়ি মানুষের- বলার কাজটা করছে তারাই তো আছে ইন্ডাস্ট্রিতে, তারাই তো গান করছে, তাহলে তুমি বলছো শিল্পী এমন হয় না? আম, মানে আমার কাছে এটা পছন্দ না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, কেউ আমাকে নিয়ে বাজে কথা বলছে, সে তার ইয়েটা পাবে। সে যদি আমার জন্য যদি খারাপ ইয়ে করে সেটা পাবে, কিন্তু এখন এমন একটা আমরা অস্থির যুগে আছি যেইটার কারণে আমরা কোনো কিছু না ফ্লাশ করে দিচ্ছি এভাবে, এবং সাধারণ মানুষ এগুলোকে না ছি ছি থু 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 করতেছে। তো এটা আমাদের জন্য কি শুভকর? সে কারণে একটা কথা বলি, যেহেতু অনেক লম্বা সময় ধরে গান করছো, যদি মেইন স্ট্রিমের কথা বলি, এক যুগেরও বেশি সময়, তারও আগে থেকে তুমি স্টেজ পারফর্ম করছো, যেটা বলছিলে একটু আগে যে ছোটবেলা থেকে যাদেরকে দেখতে আইডল মনে করতে, এরকম কি হয়েছে যে ছোটবেলা থেকে যাদের দেখতে আইডল ভাবতে, ইন্ডাস্ট্রিতে এসে সামনে দেখার পর, তাদেরকে জানার পর সেই আইডলিজমের জায়গাটা নষ্ট হয়ে গেছে? এরকম কেউ কি আছে? এটা মানে এটা একটা নতুন কোশ্চেন তুমি আমাকে এখন যেটা করলে। হ্যাঁ, এটা আমি ফেস করেছি এবং খুবই কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। আমি একদিন এলিটা আপুর সাথে গল্প করছিলাম, হ্যাঁ, আমাদের সিঙ্গার এলিটা আপুকে বলছিলাম যে আমি যাকে আইডল মনে করছি, যাকে আমি ভালোবেসেছি মনে প্রাণে, তাকে আমি যখন সামনাসামনি তার কিছু জিনিস দেখেছি, সেটা আমি নিতে পারিনি। এরপর থেকে আমার ভেতরে আসলে না ওই যে ফিলিংটা, যে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, এটা জানি কেমন জানি হয়ে গেছে। তখন সে একটা কথা বলেছিল যে তুমি যাকে আইডল হিসেবে নিবে বা তুমি যাকে মন থেকে শ্রদ্ধা করবে, এরকম আসলে এরকম শিল্পীর সাথে আসলে না দেখা করাটাই ভালো। তো এটা ইটস ট্রু, অনেক সময় হয়, মানে আমি সবার ক্ষেত্রে বলছি এই না। সংখ্যাটা কি একজনেরই নাকি? কিছু 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 আমি দেখেছি, মানে যেটা যাদেরকে আমি আসলেই ভালোবেসেছি মনে প্রাণে, যাদেরকে আমি ফলো করেছি, এরকম কিছু কিছু জিনিস। আবার আরেকটা দিক থেকে আমি পজিটিভ কথা বলবো, এবং এমন একজনের কথা বলছি যাকে আমি আসলে আরও একজনকে আমি আইডল হিসেবে নিয়েছি, তেমন মিলাপুর কথা বলবো। যার কথা আমি বলবো যে মিলাপু ডিফারেন্ট। মিলাপুকে আমি দেখেছি, সে আমাকে তার সঙ্গে আমি যখন পাওয়ারবাসে ছিলাম, ক্যাম্পে যখন এসেছি, তখন সে তো পুরা তখন মানে সেই মিলা, ঠিক আছে, একদম মানে ঠিক আছে, মিলাপুর স্টেজ পারফরম্যান্স, মানে সেই ওই স্টেজ মুহূর্তে, মাতানো, হ্যাঁ, ওই মুহূর্তে মানে মিলা আপু বলতে আমরা মানে ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে আমরা পুরো পাগল হয়ে গেছিলাম। এবং আমি ওনার গান যে পরিমাণে ফলো করতাম এবং তার পারফরমেন্স, আমি সব কিছু খুব ফলো করতাম। এবং সবাই দেখা যেত স্টেজে উঠলে সবাই বলতো যে কর্নিয়া সেকেন্ড মিলা। তো আমার এটা শুনতে ভালো লাগতো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো যে হ্যাঁ, আমাকে সেকেন্ড মিলা বলছে, বাট আমি তো তার ধার কাছে নাই। তারপরেও আমার শুনতে খুব ভালো লাগতো যে আমার বসের কথা বলছে, এরকম একটা ব্যাপার। তো প্রথম দিন দেখার পর আমি বলছি যে আপু, আমি না আপনার মতো হতে চাই। হ্যাঁ, এরকম করে হয় না যে একটু ইমোশনালি এই ব্যাপারটা বলে ফেলছি। তখন আমাকে বলছে, সে তো খুব স্ট্রিক্ট, কর্নিয়া তুমি কেন মিল হবা, তুমি কর্নিয়া হবা, তুমি কখনো মিলা হওয়ার চিন্তা করবা না। এই যে আমাকে বলেছে, আমার মাথায় ওই দিন থেকে ঢুকছে। এরপরে আমি তো আমার মতো করে কাজ চালিয়ে গিয়েছি আমার মতো করে, এবং এরপর থেকে কি করতাম, আপুর গান একটু স্কিপ করতাম। সবাই খালি তো আমাকে স্টেজে উঠলে খালি আপুর গান গেতে বলতাম, তো আমি একটু সরে যেতাম। অনেক বছর পর যখন আমি মোটামুটি পাওয়ারবাস থেকে বের হওয়ার পর বেশ কিছুদিন পর হঠাৎ করে আপু একটা লাইভে, আমি একটা চ্যানেলে লাইভ করছিলাম, হঠাৎ করে একটা ফোন কল আসলো এবং সেটা মিলাপুর ছিল। সো মিলাপু যখন আমাকে ফোন করলো, এবং ওই দিন চিন্তা করো, সে ওই পাওয়ার ভয়েসের কথা সে মেমোরিতে রেখেছে এবং আমাকে বলছে যে কর্নিয়া, আমি তোমাকে আজকে একটা কথা বলি, তোমাকে আমি ক্যাম্পে বলেছিলাম যে তুমি মিলা হয়েও না, তুমি কর্নিয়া হও। আজকে তুমি কর্নিয়া হয়ে প্রুফ করেছো যে তুমি কর্নিয়া। আমি শুনে মানে আসলে এটাই বলছি যে সবাই তো আসলে একরকম না। আমার এটা শুনে খুবই ভালো লেগেছে, খুব। এই জন্য আমি মানে আমাকে তখন বলে কি কর্নিয়া, ও লাস্ট একটা কথা বলে যে কর্নিয়া তুমি কি প্লিজ আমার একটা গান তুমি আমাকে শোনাতে পারো। আমি শুনে আমি পুরো ইমোশনাল হয়ে গেছিলাম।
পরে আপুর একটা গান করেছিলাম, এই আর কি। এগুলো আসলে জীবনের ছোট ছোট এই যে যে জায়গাগুলো অনেক বড় এই যে পাওয়া। এই জিনিসটা যে করলো সে, এটা কি সে আমার কাছে ছোট হলো না বড় হলো? অবশ্যই বড় হয়েছে। Good. সে আমার কাছে এবং যতটুকু তার নামটা ছিল, তুমি বলতে পারছো এখনো হ্যাঁ, তার আমি আইডলের জায়গা boldly- থেকে, বাট বাকি নামগুলো আমি শিওর তুমি এখন বলতে চাও না, যারা তোমার আইডলের জায়গা থেকে সরে গেছে। না, আমি আর বলতেই চাই না। আমি একটু রিয়েলিটি শোর জায়গা থেকে যাই। তোমার আশাটা হচ্ছে রিয়েলিটি শোর মধ্য দিয়ে, এবং এখনো তো রিয়েলিটি শোটা হচ্ছে সেভাবেই, আরো অনেক অপরচুনিটি বেড়ে যাচ্ছে, আরো অনেক মানুষ আসছে। এখনো কি আগের মতোই হচ্ছে, মানে ভালো খারাপ? তুমি তো এখন জজ হিসেবে যাচ্ছ, মানে ওই জায়গাটার অফার পাচ্ছ। এখন আসলে কি হচ্ছে তখনের আর এখনের এক যুগ পেরিয়ে? সত্যি কথা বলতে কি, এখন তো এত বড়, মানে কি বলবো, বড়র থেকে বড় বিশাল প্ল্যাটফর্ম, ইউটিউব, এই অ্যাপ সেই অ্যাপ, ফেসবুক পেজ, টিকটক, এভরিওয়্যার, মানে এত জায়গা মানুষ তাদের পারফরমেন্স তুলে ধরছে। সেটা হতে পারে সিঙ্গিং, হতে পারে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, মানে যে যেটাতে পারদর্শী আর কি। সো গানের ক্ষেত্রে যদি বলি, হচ্ছে, কিন্তু কেন জানি স্টেজে যখন আমরা পারফর্ম করি, হয় না যে যারা আমাদেরকে আসলে প্রোগ্রাম দিয়ে দেয়, তারা আমাকে মাঝে মাঝে কোশ্চেন করে। এরকম আমাকে ফেস করতে হচ্ছে যে কর্নিয়া, এখন তো অনেক রিয়েলিটি শো হচ্ছে, কিন্তু স্টেজ পারফরমেন্স যারা করবে এরকম নাই, স্টেজ পারফর্মার যারা করবে। এবং আমি তোমাকে একটা কথা বলি, যারা ভালো গান গায় তারা যে ভালো পারফর্মার হবে, এটা কিন্তু ভুল, চরম ভুল। আমি কখনো আমি একজন শিল্পী বলবো না, আমি একজন পারফর্মার, আমি নিজে বলি, ঠিক আছে? আমি 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 ওরকম শিল্পীতে এখনো আমি হইতে পারিনি। আমি ট্রাই করছি, আমি আমার ট্রাই চালিয়ে গিয়েছি, মানে চেষ্টা করা চলছে আমার, আমি এখনো শিখছি। কিন্তু ওই যে পারফরমেন্সের ব্যাপার যেটা আমি বলছিলাম, রিয়েলিটি শো তো হচ্ছে, কিন্তু স্টেজে গিয়ে দেখা যাচ্ছে ধরা খেয়ে যাচ্ছে। তার মানে কি রিয়েলিটি শো আগের মতো ওরকম রিয়েল ব্যাপারটা থাকছে না, এরকম না, মনে রিয়েল হচ্ছে? তো অবশ্যই আছে, কিন্তু রিয়েল হলেও পারফর্মিং, আমার মনে হয় যে এখন যেগুলো রিয়েলিটি শো হচ্ছে, ওনারা দেখছে যে কে ভালো গাইছে, কারটা মানে শ্রুতি মধুর হচ্ছে, সঠিকভাবে গাইছে, সেটাকে তারা আমার ধারণা ফলো করছে। কিন্তু আমি যদি ওখানে যাই কখনো, তাহলে আমি চেষ্টা করব যে বলতে যে অবশ্যই স্টেজ পারফর্ম করার মতো কাউকে, এবং অবশ্যই তাকে সুরেও গেতে হবে। দুটোকে আমি প্রায়োরিটি 50-50 দেব। Combination। হ্যাঁ, এবং আমি তাকেই চুজ করব। এবং এটা কর্নিয়া যদি বোঝা, কখনো কোথাও জাজ থাকে তাহলে তার এই কথাটা মাথায় নিয়ে যেতে হবে, এটা হচ্ছে। এটা আমার মনে হয় সবাই জানে। আচ্ছা, এখন তো অনেকে গান করছে, এবং এই যেটা বলছিল যে একটা পলিটিক্স, আমাদের অফিয়ারে আলোচনা হচ্ছিল যে যেন একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আটকে গেছে, যত রিয়েলিটি শো থেকে যারা সিঙ্গার আসছে বা নতুন এত সিঙ্গার আসছে, কিন্তু কিছু মানুষের কাছেই যেন প্ল্যাটফর্ম বা সিনেমার গানগুলো আটকে গেছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি, এখনকার সময়ে ওভার রেটেড সিঙ্গার কারা মনে হয় তোমার? ওভার রেটেড বলতে তুমি overrated। কি মিন করছো? স্পেসিফিক বলো। স্পেসিফিক না, ওভার রেটেড বলতে যা বুঝায় ওভার রেটেড সিঙ্গার। এখন কি তোমাকে নাম বলবো আমি? বলবো না একটা দুটা? কেন নাম বলবো? তারা নিজেরাও জানে, এবং তুমি খেয়াল করবা যে আমি তোমার সঙ্গে যেভাবে কথা বলতেছি, তারা এভাবে করে বলতে পারবে না। আর যদি এরকম করে বলে আমার মতো, তাহলে মনে করবা যে চোরের মার বড় গলা। শোনো, চুরি যারা করে, হয় তারা সে কি হয় একটু, না হলে ওভার রিয়্যাক্ট করবে, এটা তো ঠিক না। এবং দেখবা যে খেয়াল করবা, মানে চেষ্টা করতেছে ভালো গান করার, কিন্তু হচ্ছে না কোনোভাবেই। দর্শক, হ্যাঁ ঠিক আছে, কারণ একজন নায়ক, বিশাল বড় নায়ক শাকিব খান বা বলো, যার কথাই বলো না কেন, পরিমণি বলো বা মানে অপু বিশ্বাস বলো বা বুবলি বলো, যাদের ভয়েসেই যাক না কেন, ঠিক আছে, শুধুমাত্র ওই ফিল্মের ওই নায়ক নায়িকার জন্যই কিন্তু গানটা এরকম ব্লাস্ট হচ্ছে। আদারওয়াইজ আমার মনে হয় না। মানে কি শোনা যায় কর্নিয়া যে, বা আগে তো জানতাম যে সিনেমার ডিরেক্টর প্রডিউসারদের, ডিরেক্টর মূলত একটা সিনেমায় কি হবে না হবে এটা তো নির্মাতার উপর যায়, কিন্তু এখন কোন নায়িকা বা কোন নায়কের প্লেব্যাক কে করবে সেটা নাকি নায়ক নায়িকাদের উপরেই থাকে। তোমাকে এরকম কখনো কোনো রাজনীতির শিকার হতে হয়েছে, বা এই ঘটনাটা আসলে কতটুকু সত্য? শোনো, আমি তো ধারের কাছেই যেতে পারি নাই। আমার একটা ব্যাড সাইন আমি তোমাকে বলবো, ব্যাড লাকও বলতে পারো, যে আমার কমিউনিকেশন মানে
হিউজ প্রবলেম। মানে আমি কখনো কারোর সাথে হাই হ্যালো, আমার সাথে সবার সাথে গুড রিলেশন, আমার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ কোনো কিছুই না, সবার সাথে গুড রিলেশন। বাট কোনোদিন হাই হ্যালো করে আমাকে মানে গান নিতে হবে যে আমাকে একটা দিও বা কিছু একটা, বা তার সাথে আড্ডা মারা সারা রাত বসে বসে, কিন্তু মানুষ দেখতেছে, ভিডিও তো মানুষ আশেপাশ থেকে করতেছে, আবার অস্বীকার করতেছে যে আমরা আসলে কমিউনিকেশন করি না। এগুলো তো ভুয়া, মানুষ তো বুঝে কে কি করতেছে না করতেছে। কিন্তু এটা কি সত্যি যে এবং এখন সিঙ্গার চুজ হয় নায়ক নায়িকার পছন্দে? অফকোর্স হচ্ছে, তো হচ্ছে। এবং এখনকার দেখা যাচ্ছে প্রডিউসাররাও অনেক সময় প্রডিউসারদের সাথেও গুড রিলেশন হয়ে দেখা যাচ্ছে যে ফিল্মে গান পাচ্ছে তো। কিন্তু দিন শেষে যখন থাকাই হচ্ছে না, থাকাই হয়ে উঠছে না, কেউ হয়তো বা কেউ কেউ হারিয়েও যাচ্ছে, এটাও অস্বীকার করার জায়গা নেই, সেক্ষেত্রে তুমি এটাকে কিভাবে নিচ্ছ? এই যে আমাদের মতো কপাল পোড়া। আর আমি বলবো যে তারপরও মানে ফিল্মটা একটা ড্রিমের মতো। আমি চাই যে এখন আসলে যেই পরিমাণ রাজনীতি তুমি যদি বলো বা মানে এই যে ফাইটিং যদি বলো, এই নোংরামি যদি তুমি বলো, এই জিনিসটা একটার কিন্তু শেষ হবে, সব কিছুর একটা শেষ আছে। আমার মনে হয় প্রত্যেকটা গান ডিমান্ড করে কোন ভয়েসটা যাবে, তো তাকে নেওয়া উচিত। এখন যদি এইরকম কম্পিটিশন, মানে এইরকম কাদা ছোড়াছুড়ি বা একে ছাড়া ও করবে না, ওকে ছাড়া এ করবে না, এরকম যদি হতে থাকে না, একটা টাইমে দেখবা বাংলাদেশের কোনো সিঙ্গারকে ফিল্মের গানে করতে দিবে না। এবং এরকমও হয়েছে, অনেকদেরকে বলছে যে, আমাকেই বলছে যে এরা যেরকম করতেছে আমি অলরেডি চিন্তা করছিলাম এদের ভয়েস দিয়ে করব, এদেরকে এখন আর নিব না, অন্য এক জায়গাতে বাইরে থেকে নিব ভয়েস। এরকম হয়েছে, এটা কোনো কথা যে বাংলাদেশের স্ট্রেট ফরওয়ার্ড এত কথা বলছো, তোমার এই স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের জন্য তোমাকে সমস্যায় পড়তে হয়নি কখনো? পড়তে তো হচ্ছেই, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে কেউ পছন্দ করে না, কিন্তু সেটা আমি সত্য কথা বলবো, আমি এক্ষেত্রে সত্য কথা বলবো যেটা ট্রু। এটা মানুষও বুঝে, এখনকার সাধারণ মানুষও বুঝে। এই কাদা ছোড়াছুড়ি যখন করে এগুলো সাধারণ মানুষরাও ছিছি করে থুতু করে, এবং এরাও বুঝে যে আসলে এরকম, এবং ওপেন এরাও বাজে করে কথা বলতেছে। হ্যাঁ, এটার জন্য তো সঙ্গীতাঙ্গনের একটা বদনাম হচ্ছেই, বিভিন্ন হচ্ছিল। অঙ্গনে হচ্ছিল, কিন্তু এখন তার থেকে যেটা বড় ইস্যু, এই যে দেশের যে অবস্থা, ছাত্র আন্দোলন, সরকার পতন, সবকিছু মিলিয়ে এই আন্দোলন বা এই যে এখনের সময়টার সঙ্গীতাঙ্গনের প্রভাব কতটুকু পড়েছে বলে খুবই feel বাজে করছো? অবস্থা, খুবই বাজে অবস্থা। আমরা তো আসলে প্রফেশনালি মিউজিক করি, আমাদের যারা মিউজিশিয়ানস আছে, আমাদের যারা সিঙ্গার, যারা ইনফ্যাক্ট ড্রাইভার, যারা আমাদেরকে ট্রান্সপোর্ট করছে, বা ক্রু বা ফটোগ্রাফার যারা ভিডিও করে, তারা মানে প্রত্যেকেই না, প্রত্যেকের হ্যাম্পার হচ্ছে। এবং আমার মনে হয় যে অন্যান্য আর্টিস্ট যারা আছে নাটকে বলো, আমার মনে হয় এখানেও মনে হয় এতটাই হচ্ছে, প্রবলেম ফেস করছে। বাট বিশেষ করে আমাদের ক্ষেত্রে গানে যারা সিঙ্গার, তাদের জন্য অনেক প্রবলেম হচ্ছে। এবং আমরা যারা ফ্যামিলি আমাদের চলে হচ্ছে সিঙ্গিংয়ের থ্রুতে, মানে এটা আমাদের প্রফেশন, সো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সামনে চিন্তায় পড়ে যাচ্ছে যে কি হবে না হবে। আন্দোলনের শুরুতেই কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে বিটিভিতে আগুন দেওয়া, বিটিভির এই অবস্থা হয়ে যাওয়া। এবং অনেকেই কমপ্লেন করছে এখন যে বিটিভির কাছে অনেকেই টাকা পেত, এখনো পায়। তোমার কি এখনো বিটিভির কাছে কোনো দাবি দেওয়া আছে? আই ডোন্ট থিঙ্ক আমি পাবো, আমার মনে হচ্ছে না, আমার পাওয়ার কথা ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়ছে না। তার মানে সেরকম না, তাহলে মনে পড়তো না, হলে মনে পড়তো। বাট এই যে বিটিভির যে ভাঙচুর, এটা আসলে আমি আসলেই নিতে পারবো না, এটা খুবই খারাপ হচ্ছে। আমাদের এটা আমাদেরই সম্পদ, যত যাই হোক না কেন, আমাদের সরকারি জিনিসপত্র, এগুলো আমাদের ট্যাক্সের, আমাদের সম্পদ দিয়ে হয়তো টুকটুক করে করে এত বড় করেছে। এবং বিটিভি আমাদের মানে অনেক আদরের ভালোবাসার একটা জায়গা, সো ওখানে একটা ভাঙচুর হয়েছে, এটা আসলে নেওয়ার মতো না, এটা খুব বাজে হয়েছে। বাংলাদেশের মানে সরকারি চ্যানেল আমরা বলি বিটিভিকে, কিন্তু বাংলাদেশের চ্যানেল যেটা, সেটা তো একমাত্র শুরু বিটিভি দিয়েই, তারপরে তো আরো অনেক চ্যানেল আসলো, এবং তারপরে আরো অনেক, আমি শিওর আমরা যারা মিডিয়াতে কাজ করে, তুমি যখন একটা চ্যানেলে যাও, অনেক অনেক চ্যানেলের সাথেই একটা সখ্যতা গড়ে ওঠে, একটা ভালো সম্পর্ক, একটা কাছে জায়গা, এগুলোই তো ঘর বাড়ি, ঘরের পর এখানেই যাওয়া হয়। এরকম আরো অনেকগুলো চ্যানেলের সাথে এরকম হয়েছে, আফসোস আছে কোনো এগুলো নিয়ে, বা কোন কোন চ্যানেলগুলোর কথা বলতে চাও? ভীষণ আমার কাছে খুবই খারাপ লেগেছে যে হ্যাঁ, কিছু রাজনৈতিকমূলক তো কিছু জিনিস থাকতেই পারে, থাকবে হয়তো, বা অনেক তারাও নিজেরা ভয়ে অনেক সময় অনেক কিছু ফ্ল্যাশ করতে পারে নাই, বা
কিছু তো রেস্ট্রিকশন থাকে হয়তো। আমি আসলে রাজনীতি থেকে একদমই দূরে, আমি অনেক কিছু থেকে সোশ্যাল বললাম না যে কমিউনিকেশন গ্যাপটা আমার ভিউজ। তো আমি মনে করি যে অ্যাটলিস্ট এই চ্যানেলগুলোতে অনেকগুলো মানুষ কাজ করতো, যারা মনে করো মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, ক্রু, হ্যাঁ, ড্রাইভার, মানে যারা আছে এদের কি হবে? আমরা কি এইটুকু চিন্তা করেছি যে এই যে ভাঙলাম, মানে এটা প্রাইভেট চ্যানেল হলেও অনেকগুলো মানুষের এখানে কিন্তু একটা জীবিকা এটার উপরে ছিল। কারণ আরেকটা জিনিস তুমি বলছি যে তুমি রাজনীতি থেকে অনেক দূরে, এটার মাঝে তুমি নেই, কিন্তু এমন একটা সময় গেল এই ছাত্র আন্দোলনে কিন্তু আমার মনে হয় যে যারা ছিল, একে তো রাজনীতিবিদেরা না, মানে আন্দোলনটা শুরুই ছাত্র এবং তারপরে সাধারণ মানুষদের নিয়ে, এবং আমার মনে হয় যারা আমরা রাজনীতি থেকে অনেক দূরে, যে ঠিক আছে এই জায়গাটা আমরা ফলো করছি না, এই কয়দিনে মনে হয় আমরা সবাই অনেক কিছু জেনে গেছি, এক একজন রাজনীতি বিশারদ হয়ে গেছি এরকম অবস্থা, বাট অনেক ফলো করা হয়েছে, সবাই সাপোর্ট করেছে, কম বেশি, কেউ চুপ থেকেছে, কেউ অনেক বলেছে। তোমার অবস্থান কোথায় ছিল এই আন্দোলনের সময়টুকুতে? তুমি কতটুকু সাপোর্ট করেছো ছাত্র আন্দোলন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আসলে ঢাকাতেই ছিলাম না। প্রথম যখন গন্ডগোল শুরু হয়েছে আমি একদমই পুরো ওই যে কোভিডের মতো লকডাউনে পড়ে গিয়েছিলাম, আমার নানু বাড়িতে গিয়েছিলাম। তো খুব কষ্ট করে কোনো মতো আমি ঢাকাতে এসে পৌঁছেছি তখন তারপর দিন থেকেই তো অলরেডি কারফিউ জারি করা হয়েছে। এখানে ছাত্ররা যখন পর্যন্ত ছিল আমার কাছে ওভাবে কোনো ছিল না, মানে এতটা ছিল নেগেটিভ আমি খুব কম শুনেছি। কিন্তু এরপরে অনেক আনুষঙ্গিক অনেক কিছু এসে সেটাকে ছড়িয়েছে, এটা এরপরে না একদম হজবরল হসপস লেগে গেছে। তো আমি কি বলবো, রাস্তায় মূলত ছাত্ররা ছিল, সাথে পরবর্তীতে ছাত্র অভিভাবকরা এসেছে, ভাই বোনেরা এসেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো অনেকেই অনেক কিছু সবাই কিন্তু বলছে যে অন্তত রাস্তায় না আসতে পারো, ঘরে থেকে। এখন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এখন ডিজিটাল একটা আন্দোলন হয়, তুমি কি সেভাবে অ্যাক্টিভ ছিলে? আমি ওরকম অ্যাক্টিভ ছিলাম না বলতে আমি আসলে কি লিখবো কি বলবো, এক এক সময় এত কিছু দেখছি, আমি তো ঘুমাতেই পারি নাই, মানে এসব টেনশানে। মানে আর আমি কি লিখবো, কি লিখে ফেলবো, দেখা যাবে যে উল্টা, মানে আমি জানি না, মানে আমার একটা ভয়ের জায়গা চলে এসেছিল। আমি লিখতে গিয়ে আবার ডিলিটও করে ফেলেছি অনেক সময়, এরকমও হয়েছে। মানে আমি জানি না, মানে এটা কি ধরনের ভয় আমি বলতে পারবো না, বাট একটা আমি অন্যরকম একটা ভয়ের। এখন যেরকম আমরা বলছি যে এখন 5 আগস্ট বলছি না, কিন্তু আমরা বলছি 36শে জুলাইয়ের পর আমরা নতুন করে একটা স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন কি মনে হচ্ছে, এখনের এই সময়টুকুকে কিভাবে দেখছো, বা কি মনে হচ্ছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এটা মনে হয় রাজনীতির সাথে সম্পর্ক না, আমরা যেহেতু দেশের নাগরিক হিসেবে দেশটা কোন দিকে যাচ্ছে, এখনের সময়টাকে কতটুকু কমফোর্টেবল, কতটুকু স্বাধীনতা ফিরে পেয়েছো? আমি এখন কেন জানি কমফোর্টেবল মনে করো যে 36-এর পরে যদি বলো যে স্বাধীনতা, জানি না, মানে এরপর থেকে কেমন যেন এলোমেলো লাগছে আমার কাছে এখন। মানে আমরা আসলে তো ওই যে বলছিলাম যে আমরা তো শুধু মিউজিকই করি, আদার্স কিন্তু আমরা আশেপাশে নাই, কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে আমরা কাজের জায়গা থেকে আমাদের খুবই হ্যাম্পার হয়েছে এখন। আমি জানি না এখন যে সরকার এসেছে তাদের কিছুদিন পরে আমরা কতটুকু পর্যন্ত যেতে পারবো জানি না, বাট আমাদের জন্য, আমরা শিল্পীরা যারা আছি আমাদের জন্য জানি না তারা কতটুকু করবে, বাট শিল্পীদের অনেক প্রবলেম ফেস করছি কিন্তু আমরা। তো আমার মনে হয় যে এইটা একটু স্বাভাবিক হওয়া উচিত। লাইফ পার্টনার, জীবন সঙ্গী, তাকেও বেছে নিয়েছো মিউজিকাঙ্গন থেকেই, সঙ্গীতাঙ্গনেরই একজন। এবং এর আগে আমি তোমার আটিভিতেই, যদি ভুল না করে, একটা ইন্টারভিউতে শুনছিলাম যে দেশের বাইরে যাওয়া হয়নি তোমার ওভাবে শো করতে, আম্মু অ্যালাউ করতো না, আম্মুর একটা লক্ষ্মী মেয়ে, বাট এখন হাজব্যান্ডের সাথে নাকি দেশের বাইরে শো করতে যাওয়ার প্ল্যান হচ্ছে, ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, এটাও শুনলাম ব্যাক স্টেজে। একটু গল্প শুনি। আচ্ছা, নাবিল তো আমার ফার্স্টে কলিগ ছিল, কলিগের পরে হাজব্যান্ড হয়েছে, এবং আমার মনে হচ্ছে কেন জানি লাইফ পার্টনার চুজ করেছি আমি একদম পারফেক্ট। মাশাআল্লাহ। কারণ আমি বলবো যে আমরা যারা আর্টিস্ট তাদের দেখা যায় যে সংসার লাইফটাই দেখা যায় যে অনেক সময় অনেকের খুবই ভাঙন, হ্যান ত্যান, উল্টা পাল্টা, মানে খুবই এলোমেলো হয়ে থাকে। এইটা আমি খুবই ভয় পেতাম একটা টাইমে, যে বিয়ে করব না এরকম একটা টেনশানে আমার আম্মাও থাকতো। ইনফ্যাক্ট আমার অনেক ভালো বিয়ে এসছে, কিন্তু আমার বিয়ে ভেঙে গেছে।
শুধুমাত্র মিউজিক করি বলে। এবং এটা বলা হচ্ছে না মিউজিক করলে যদি ছেড়ে দেয় তাহলে মেয়েকে আমার পছন্দ, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার আম্মু বলে যে ন, এইটাই আমাদের ব্রেড অ্যান্ড বাটার, আমরা কিভাবে ইয়ে করবো, আমার তো আরও একটা মেয়ে আছে। তো যাই হোক, পরে নাবিলের সঙ্গে যখন পরিচয়, আমি তো আসলে ও সম্পর্কে কিছুই জানি না, সত্যি কথা বলতে। জানতে না? হ্যাঁ, এবং যখন আমার এঙ্গেজমেন্ট হয়েছে তারপরে আমি আসলে জানা শুরু করেছি একটু একটু করে। ইফ আই এম নট রং, তোমাদের 3 বছরের প্রেম ছিল না? 3 বছর আনঅফিসিয়ালি প্রেম ছিল। হ্যাঁ। এটা আসলে মানে কি বলবো, প্রেমটা আমাদের কিন্তু ওই যে আই লাভ ইউ, আমি তোমাকে পছন্দ করি, এই সেই উল্টাপাল্টা হয় না, যে একটা উল্টাপাল্টা কি? ওইটাকে এরকম টাইপের প্রেম না। আচ্ছা। আমাদের প্রেমগুলো হচ্ছে মানে কেয়ারিং প্রেম। আমার প্রতি ওর একটা কেয়ার ছিল, আমিও ওর প্রতি একটা কেয়ারিং ছিলাম। তো এইটা কিভাবে কিভাবে হয়ে একটা প্রেম হয়েছে, এবং লাস্টে তো আমার আম্মাই মাঝখান থেকে ওকে খাপ করে ধরেছে, তুমি কি আমার মেয়ের সাথে এরকম ইয়ে করছো, এবার তোমার বাবাকে ডাকো, এরকম একটা ব্যাপার। পরে ওর বাবাকে ওর আসতে হয়েছিল। তো এভাবে আর কি বিয়েটা হয়। আর এখন? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শ্বশুর বাড়িতে থাকি, একটা যৌথ ফ্যামিলিতে। খুব ভাল লাগে, মজা হয়, খুবই আনন্দ করি আমরা একসাথে। এবং আমার মানে হাজবেন্ডের আব্বা আম্মা দুইজনই খুবই সাংস্কৃতিক মনা, ঠিক আছে, দুইজনই গান প্রেমিক, এবং এখনো বলে যে একটু গান শোনাও না। মানে গান শুনলে অনেক সময় এমন হয়েছে, আমি গান গাচ্ছি, হ্যাঁ স্যাড গান গাইলেন, আমার শ্বশুর কাঁদতেছে, মানে তার জন্য স্যাডও গান গাওয়া যাবে না, এরকম একটা গান না কাটি, কাঁদতেছে আর গাইতেছে গান আমার সাথে, এরকম একটা ব্যাপার। আর শাশুড়ি তো খুব মানে মজার গান শুনতে পছন্দ করে। তো যাই হোক, সব মিলে ভালো আছি। আর তুমি যেটা বলছিলে যে বাংলাদেশের বাইরে যাওয়ার কথা, হ্যাঁ আমি আর নাবিল খুবই ঘুরতে পছন্দ করি। এখন আমি দেখা যায় যে আমি যখন নাবিলকে বলি যে তুমি কেন বিয়ে করছো, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বিয়ে করেছি, মানে আমাকে নিয়ে সে ঘুরতে যেতে পারবে বিধায় সে আমাকে বিয়ে করেছে, মানে দুষ্টামি করে বলে। অ্যান্ড আমার মনে হয় রিসেন্টলি আমরা আবার ঘুরতে যাচ্ছি, নাবিলের বার্থডে আছে সামনে, আমার অ্যানিভার্সারি ছিল এই ঝামেলার মাঝখানে, কিন্তু ফ্লাশ করা হয় নাই, আমাদের 4 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। সো তারপরে ঘুরতে যাব। এবং একটা মজার ব্যাপার বলছি, যে তুমি বলছিলে না যে বাংলাদেশের বাইরে কখনোই আম্মা যাবে, কিন্তু কখনোই আমাকে অ্যালাউ করা হয় নাই আম্মা ছাড়া, তো কখনো এরকম যাওয়াই হয় নাই। আমি এত বছর ক্যারিয়ার আমি কখনো বিদেশে প্রোগ্রামই করিনি, বাট সামনে আমি খুব দ্রুত আমার গ্রুপ নিয়ে আমি ট্যুর করতে যাচ্ছি। ওয়াও, কোথায় যাচ্ছ? কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল, কোথায় যাচ্ছ? ইনশাআল্লাহ এখনই বলে দিব, একটু এক্সক্লুসিভিটি থাকবে না? আচ্ছা, সম্ভবত সাউথ কোরিয়া। ওয়াও। একদম শেষ দিকে আমরা গান নিয়ে কথা হচ্ছে, গান নিয়ে চিন্তা ভাবনা শুনতে চাই। গানের কি নিয়ে কি ভাবছো, কোথায় নিজেকে দেখতে চাও, কোথায় আছো, কি প্ল্যান? অনেক অনেক প্ল্যান আছে, জানি না কতটুকু ভাগ্যে। আমি ভাগ্যকে অনেক বিশ্বাস করি। যদি লাক ফেভার করে তাহলে হয়তো মানুষকে তাদের পছন্দ মতো কিছু গান উপহার দিতে পারবো। চেষ্টা তো আমি চালিয়েই যাব, সবসময় চালিয়েই যাচ্ছি এখন পর্যন্ত। মানে স্ট্রাগল আমি অনেক আগে থেকেই করছি। যাই হোক, জানি না গড কখন সাড়া দিবে। আর যেটা নিয়ে এখন কাজ করি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া নিয়ে আমার যেটা রানিং কাজ চলছে। দেখা যায় যে এখানে আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার পছন্দ মতো কিছু জিনিস আমি উপহার দিতে পারবো, যেমন স্যাড হোক, ফার্স্ট গান হোক, যে কোনো টাইপের গান আমি এখানে করতে পারবো। ফিল্মের কথা বাদ, জানি না ওইটা একদম কোনোদিন ফিল্মে গান গেতে পারবো কিনা। এবং মানে হয় না যে কিছু ফিল্ম তো মানে এরকম অনেক ফিল্মে আমি গান করা হয়েছে, কিন্তু কখনো ওরকম রিলিজ হবে কিনা আমি আই ডোন্ট নো। বাট হয় না এখন যেগুলো ফিল্ম বের হচ্ছে এইগুলোর মধ্যে থেকে কখনো আমার ভয়েস আসবে কিনা আই ডোন্ট নো। যদি কখনো প্রডিউসার বা নায়ক নায়িকার পছন্দ আমি হয়ে থাকি। আমি এখানে একটু ছোট করে, হ্যাঁ বলছিলে যে একটা সিন্ডিকেট, আমিও তোমাকে বলছিলাম যে হ্যাঁ হয়তো বা একটা জায়গায় আটকে গেছে, কিন্তু তারপরেও রিয়েলিটি শো থেকে যারা অনেক পরে, মানে এই যে ইদানিংকালে বের হয়ে অনেক ইয়াং, তারাও কিন্তু বের হয়ে রিয়েলিটি শোতে দেখা যাচ্ছে
ফার্স্ট রানার্স আপ সেকেন্ড রানার্স আপেও হয়নি, কিন্তু হয়তো টপ 10-এ ছিল, তারাও কোনো না কোনোভাবে অনেককেই কিন্তু দেখেছি আমরা যারা প্লেব্যাক করছে ফিল্মে। তোমার এত বছরেও কোথায় ঠিক মিললো না বলো তো? তারা তো আমি হয়তো তাহলে এখনো ভালো গান গেতে পারি না। আমি এখনো ব্যর্থ। বাট হ্যাঁ, একটা সুযোগ পেয়েছিলাম কিছুদিন আগে, কাগজ ফিল্মের টাইটেল ট্র্যাকটি গাওয়ার সুযোগ হয়েছিল, যেটা আমি হলে গিয়ে আমি নিজের ভয়েসটা শুনেছি। অ্যান্ড ওখানে আরও একটি গান আছে, ওখানেও আমি গেয়েছি। তো এই তো। যেহেতু তুমি রিয়েলিটি শো পাওয়ার ভয়েস থেকে এসছো, তারপরে এখনো রিয়েলিটি শোগুলো হচ্ছে, এগুলো দেখা হয়, ফলো করা হয়? ফলো করা হয়। কোনগুলো দেখা হয়? পছন্দের রিয়েলিটি শো এখন কোনটা, বা এখন কোনটা দেখলে মনে হয় আই উইশ আমি এটাতে করতাম, আমার সময় থাকতো? না, আমি RTVরই রিয়েলিটি শোতে এসেছিলাম গেস্ট হিসাবে, হ্যাঁ, এবং এখানে পারফর্মও করেছি আমার মনে আছে। এবং সে একটা ছেলে ছিল পাশে, আমরা কম্মলয় নৃত্য করো এরকম একটা গানটা মনে হয় করেছিলাম দুজন একদম গ্র্যান্ড ফিনালেতে। সো খুব মজা হয়েছিল এবং প্রত্যেকে খুব ভালো গেয়েছিল, সত্যি কথা বলতে। ও পারফর্মও খুব ভালো করেছে। আমার যে পার্টনার ছিল যে ছেলেটা, ও মানে খুব ভালো পারফর্ম করেছিল। বাট ও মনে হয় বাংলাদেশে থাকে না, ও ইয়াংস্টার ইউএসএ, হ্যাঁ ইউএসএটাতে এসেছিল। ইয়াংস্টার সো ইউএসএ। বাংলাদেশে ওনারা মনে হয় থাকে না। তো না, শামস ছিল ছেলেটার নাম, হ্যাঁ, ইয়াংস্টার হ্যাঁ। ইউএসএ তে ছিল, আমেরিকাতে থাকে, So, নিউ ইয়র্কে, অনেক সেখান থেকে। পারফর্মার। তারপরে আর এখনকার যারা গান করছে নতুন সিনিয়রদের নিয়ে তো আমরা কথা বললাম, কিছু হতাশা আছে, কিছু ভালো লাগাও আছে। নতুনদের সাথে যারা তোমারও পরে এসছে, তোমার জুনিয়র, তাদের সাথে তোমার সম্পর্ক কেমন, বা তাদেরকে কিভাবে দেখছো? যেমন আমার কয়েকজন সাথে মাঝে মাঝে আমি তাদের ইচ্ছা করে, আমার ফেসবুকে আমার সাথে আছে। তো আমি দেখা গেছে যে আমি তাদেরকে বলেছি, হয় না যে অনেক সময় অনেকে কেউ কিছু বলে না, আমি না সেধে সেধেই অনেক সময় যদি ভালো লাগে কাউকে, আমি সেধে সেধে বলেছি, তুমি চাইলে ইউটিউবে গান করতে পারো, তুমি এত সুন্দর গান গাও, কেন তুমি ইউটিউবে গান ছাড়ো না, কেন তুমি টিকটকে দাও না, কেন তুমি ইনস্টাতে দাও না, পেজে কেন ছাড়ছো না? এটা বলার পর আই থিঙ্ক একজন করেছে, এবং এরপর থেকে দেখি যে আরও কয়েকজন করেছে। তো এটা আমার ভালো লাগে যে আমি বলেছি, জানি না আমার বলার কারণে হয়েছে কিনা তা জানি না, বাট সে করেছে। পরে যারা তাদের কয়েকজনের নাম বলবে যে তোমার কাছে ভালো লাগছে, তাদেরকে আরো তারা যাতে আরো উপরে যায় এমন দেখতে চাও? আমার কাছে যেমন ইপার ভয়েসটা এবং রাইসার ভয়েসটা আমার কাছে খুব ভালো লাগে। দুজনই খুবই সুন্দর গায় এবং ওরা সম্ভাবনাময়ী। আমার মনে হয় যে একটু পারফরমেন্সের দিক থেকে যদি ওরা একটু ফ্লেক্সিবল হয়, আমার মনে হয় যে ওরা ভালো করবে। আর কোনো পুরুষ কণ্ঠ? পুরুষ কণ্ঠ আছে তো অনেকেই, এখন কার কার নাম বলবো বুঝতে পারছি না। আমি আসলে যেহেতু ফিমেল, সেহেতু ফিমেলদের গান একটু বেশি শোনা হয়েছে হয়তো। আচ্ছা, নায়িকাদের যেমন থাকে যে অমুক নায়কের সাথে, বা নায়কদেরকেও বলি যে কোন নায়িকার সাথে করা হয় নাই ফিল্মে, এখনো করতে চাও? তো তোমার ডুয়েট সং তো গায়িকাদের মানে সঙ্গীত শিল্পীদের ব্যাপারে যে ডুয়েট সং থাকে, বা পছন্দের সঙ্গীত পরিচালক থাকে যার সাথে কাজ করা হয়নি, করতে চাও বা করেছো আরও করতে চাও? সিঙ্গারের নামও শুনতে চাই, সঙ্গীত পরিচালকের নামও শুনতে চাই। মেল সিঙ্গার যদি হয়, আমার যেমন আমি বলবো হাবিব ওয়াহিদ ভাই অ্যান্ড বালাম ভাই কিন্তু ভয়েসটা খুব ভালো লাগছে রোমান্টিক গানের ক্ষেত্রে, খুব ভালো লাগছে। আমার তো সামনাসামনিও শোনার সৌভাগ্য হয়েছে, একদম ইনস্ট্রুমেন্ট ছাড়া। কারণ তিনি যেভাবে গান করতেন তার থেকে একদমই অন্য ঘরানার গানটা করে না কেমন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। সো মেল ভয়েসের মধ্যে, এবং ইমরানের সাথে আমার কয়েকটা গান করা হয়েছে অবশ্য ফিল্মের, যেগুলো ফিল্মে এখনো হয়তো বের হয়নি এরকম। আর মিউজিক ডিরেক্টর যদি বলি, এখানে বলবো এখানেও হাবিব ভাই, হাবিব ওয়াহিদ ভাই, এবং ফিল্মের গানে যদি আমাদের শওকত আলী ইমন ভাই, ইমন সাহা ভাইয়া দাদা। যাক, সিনিয়র জুনিয়র শখ স্বপ্ন সব শোনা হলো। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, মন খুলে একটা আড্ডা দিলে, যেরকম বলছিলে শুরু থেকে যে আমি তো বললে সব সত্যি বলবো, আই হোপ সব সত্যি বলেছো, ভালো লাগলো। কেন জানি মিথ্যা বলতে পারি না।
হয় না। আচ্ছা, গুড থিং। এরপর আমরা সত্যি মিথ্যা নিয়েও তোমার কাছ থেকে একটা গান শুনে ফেলবো নিশ্চয়ই খুব শীঘ্রই। শেষ করতে হবে কর্নিয়া, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। শেষ করার Thank আগে দর্শকদের you. উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও তোমার শ্রোতাদের উদ্দেশ্যে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে একটা জম্পে শার্টটা হলো, আমার ভীষণ ভালো লাগছিল। আর আরটিভি যারা দর্শক আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন পরিবেশ সহকারে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, এরই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আর টিভির জুম বক্স থেকে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে, তাদের সাথে গল্প, আড্ডা আর গসিপ নিয়ে হাজির হয়ে যাব আমি, সারা ফায়রুজ জাইমা। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।